স্বাগতম সবাইকে। এতক্ষণ আমরা ক্যাম্পেইন মেজারমেন্ট বা টেক রিলেটেড অনেকগুলো জার্গন নিয়ে বা মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে অনেকগুলো জার্গন নিয়ে জানলাম। এখন আমরা আরও কিছু জার্গন নিয়ে জানবো যেগুলো বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করা হয়। সো এগুলো একটু র‍্যান্ডমলি ভাবে আমি দেখাচ্ছি কারণ এগুলো বিভিন্ন জায়গায় একেকটা ইউজ কেসে হয়। তো চলুন আমরা এই জার্গনগুলো সম্পর্কে পরিচিত হয়ে আসি। প্রথমেই প্রোডাক্ট মার্কেট ফিট। প্রোডাক্ট মার্কেট ফিট বলতে নরমালি বুঝায় যে আপনার প্রোডাক্টটা আপনার মার্কেটের সাথে কতটুকু ফিট। অর্থাৎ এটা যদি আমি বলি এভাবে যে আপনি যেকোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বানালেন, যেটা আপনার মার্কেটের যে টার্গেট অডিয়েন্স হোক বা মার্কেটে ডিমান্ড আছে কিনা সেই অনুযায়ী কিন্তু বানাতে হবে। যদি বানান তখনই আসলে আপনার প্রোডাক্টটা মার্কেটে ফিট করবে। এই প্রোডাক্টটা মার্কেটে ফিট না হওয়ার জন্যই কিন্তু বিজনেসরা বেসিক্যালি ফেল করে। সো এখানে বেসিক্যালি এরকম যে ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট বানালেন যেটা অলরেডি মার্কেটে আছে এবং স্যাচুরেটেড অবস্থায় আছে। সো ওই যদি প্রোডাক্টে যদি আপনি একই রকম ফিচার আনেন তখন কিন্তু সেটা মার্কেটে এক্সিস্টিং যে পেইন পয়েন্টটা সেটা কিন্তু রিলিজ করবে না। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ হচ্ছে এক রাইড শেয়ারিং বিজনেস। সো রাইড শেয়ারিং বিজনেসে অলরেডি আমরা যেটা দেখছি যে পাঠাও বা উবার বা সহজ রাইড এরা অলরেডি মার্কেটে ভালো পজিশনে আছে। সো আপনি আরেকটা যদি এখানে যদি মার্কেটে একটা রাইড শেয়ারিং প্রোডাক্ট আনেন বা রাইড শেয়ারিং একটা যদি সার্ভিস আনেন, তো সেটা কিন্তু আপনার যে মার্কেটে সেটার সাথে ফিট করবে ইন এসেন্সে কারণ অলরেডি মার্কেটে ডিমান্ড যেটা সেটা হয়তো সাপ্লাই যে এবং ডিমান্ডের যে গ্যাপটা সেটা হয়তো ফুলফিল হয়ে গিয়েছে। যদি ফুলফিল না থাকে আপনি হয়তো কোনো একটা পার্টিকুলার মানে প্রবলেম অ্যাড্রেস করে আপনি প্রোডাক্ট আনতে পারেন। কিন্তু তা না করে যদি আপনি একই জিনিস যদি কপি পেস্ট করে আনেন তখন কিন্তু মার্কেটে সেটা খাবে না। আবার আরেকটা যদি এক্সাম্পল দিই, যেমন YouTube যে আমরা এখন দেখেছি, YouTube কিন্তু খুব পপুলার। এটা শুরু হয়েছিল ২০০৫ সালে। সত্যি বলতে ২০০০ সালে বা ২০০১ সালের দিকে একই রকম করে ভিডিও স্ট্রিমিং যে সফটওয়্যার বা ভিডিও স্ট্রিমিং যে প্ল্যাটফর্ম, এটা কিন্তু শুরু হয়েছিল। কিন্তু তখন যে সমস্যাটা হয়েছিল, তখন মানুষের ইন্টারনেট স্পিড অত বেশি ছিল না। সো দেখেন যে ইন্টারনেট স্পিড বেশি না থাকার কারণে একই রকম করে যে সার্ভিসটা ছিল, এরকম একটা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ওটা কিন্তু তখন মার্কেটে চলেনি। যেই মার্কেটে যে মার্কেটে যে যখন ইন্টারনেট স্পিডটা বেড়েছে, ঠিক তখনই YouTube হচ্ছে মার্কেটে ঢুকেছে এবং পারফেক্টলি ফিট করে গিয়েছে। সো এরকম প্রোডাক্ট মার্কেট ফিট হওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সো এগুলো নিয়ে আপনারা আরেকটু বিস্তারিত জানতে পারবেন চাইলে। সো এই প্রোডাক্ট মার্কেট ফিটটা এরকম যে আপনার প্রোডাক্টটা মার্কেটে ফিট হলে বেসিক্যালি তখন এটাকে প্রোডাক্ট মার্কেট ফিট বলে। এরপর মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বা এমভিপি। এটাও অনেকগুলো ডিজিটাল মার্কেটিং হোক বা বিভিন্ন এন্টারপ্রেনারশিপ বা এইসব জায়গায় স্টার্টআপে অনেক জায়গায় এমভিপি শব্দটা ইউজ হয়, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। সো মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বলতে নরমালি বুঝাই আপনি যখনই নতুন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আনছেন, সেটার সবগুলো ফিচার বা সবগুলো বাগ একসাথে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না। ওটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। আপনাকে ইউজার টেস্ট করার জন্য এরকম একটা এমভিপি বানাতে হবে। অর্থাৎ মোটামুটি অল্প কিছু ফিচার আছে যেটা দিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা বুঝতে পারা যায় এরকম কোনো একটা কিছু আপনি মার্কেটে আনবেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা কিছু পরিচিত লোকজনকে দিয়ে সেটা টেস্ট করাবেন। সেখানে যে বাগগুলা পাবেন বা সেখানে যে ইস্যুগুলা পাবেন, সেখানে তারা কি সমস্যা ফেস করছে সেগুলো জানবেন। তখন সেই এমভিপিটাকে যখন আপনি ইটারেট করে রেগুলার বেসিসে নতুন করে চেঞ্জ করে আপনি একটা ফিনিশড একটা প্রোডাক্ট বানাবেন। সো এই যে ১ম যে প্রোডাক্টটা বানাচ্ছেন সেটা হচ্ছে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। সো এখানে এমভিপিটা এইজন্য খুব জরুরি। আপনি যত তাড়াতাড়ি এমভিপিটা বাজারে আনতে পারবেন এবং সেটা লোকজনকে দিয়ে টেস্ট করাতে পারবেন, সেটা তত বেশি সাকসেসফুল হওয়ার চান্স বেড়ে যাবে। এরপর আসো টিজি। টিজি বেসিক্যালি টার্গেট গ্রুপ। এটাও অনেক সময় অনেক জায়গায় কাজে লাগে। সো টার্গেট গ্রুপ বেসিক্যালি হচ্ছে আপনি যে প্রোডাক্টটা আনছেন সেটা মার্কেটে সবার জন্য আসলে আনা সম্ভব না। আপনাকে একেকটা সেগমেন্টের জন্য একেকটা ফিচার বা একেকটা প্রোডাক্ট আনতে হয়। সো এই যে একেকটা মার্কেটের একেকটা সেগমেন্ট ধরবেন সেটাই বেসিক্যালি টার্গেট গ্রুপ। অর্থাৎ আপনি যেকোনো একটা জায়গাকে টার্গেট করছেন। সো এটার সাথে হচ্ছে ইউএসপি যে ব্যাপারটাও জড়িত, যে ইউনিক সেলিং পয়েন্ট। আপনি এই যে আপনার টার্গেট গ্রুপকে যে অ্যাট্রাক্ট করবেন সেটার জন্য আপনাকে একটা ইউনিক সেলিং পয়েন্ট লাগবে। অর্থাৎ যেটা অন্যদের কাছ থেকে একটু ডিফারেন্ট। কিছু না কিছু হলে ডিফারেন্ট। আপনি যদি হুবহু যদি একই জিনিস আনেন সেটা কিন্তু মার্কেটে চলবে না। যেমন কথা আপনি একটা লাক্স সাবান মার্কেটে আছে। আপনি যদি একই রকম করে হুবহু লাক্স সাবানের মতো যদি একটা জিনিস আনেন, এটা কিন্তু মার্কেটে চলবে না। কারণ অলরেডি একটা এক্সিস্টিং প্রোডাক্ট আছে। হয় আপনাকে যদি একই প্রোডাক্ট আনেন সেখান থেকে অনেক কম দাম দিতে হবে, যেটা অনেক সময় সম্ভব নাও হতে পারে। অথবা যেটা করতে হবে যে আপনাকে কিছু ফিচার বা কিছু বেনিফিট এখানে চেঞ্জ করে আনতে হবে। তখনই সেটা মার্কেটে চলবে। সো এই ইউএসপিটা খুব ইম্পোর্টেন্ট। আবার ইউএসপির ক্ষেত্রে যদি আরো একটা বলি যে একেকটা কোম্পানির ইউএসপি কিন্তু একেক রকম হয়। যেমন গ্রামীণফোনের ইউএসপি সবসময় হচ্ছে স্ট্রং নেটওয়ার্ক।
আবার হচ্ছে যদি আপনি বাংলালিংকের যদি ইউএসপি বলেন, সেই ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে ওরা কম দামে জিনিস দিচ্ছে। বা এয়ারটেলের যদি ইউএসপি বলেন সেটা বেসিক্যালি তার ইয়ং বা ইউথ-সেন্ট্রিক হচ্ছে একটা মানে সার্ভিস। তো এরকম করে একেকটা কোম্পানির ইউএসপি কিন্তু একেক রকম হয়। সো এই যে টিজি বা ইউএসপির সাথে নিশ মার্কেট এটাও কাছাকাছি জড়িত, যে অর্থাৎ আপনার যে টার্গেট মার্কেট যেটা বলতে সেটার যদি আরো যদি খুব ছোট একটা অংশ যদি আপনি অ্যাড্রেস করতে চান, সেটা বেসিক্যালি নিশ মার্কেট। সো নিশ মার্কেট নরমালি এরকম ব্যাপারটা বোঝায় যে আপনি খুব ছোট একটা সেগমেন্ট ধরে হচ্ছে কাজ করছেন। নিশ মার্কেটে যদি এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আপনি শু মার্কেট নিয়ে কাজ করেন, অর্থাৎ আপনার জুতার একটা কোম্পানি আছে। সো আপনার টার্গেট গ্রুপ হতে পারে হচ্ছে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে বা বাচ্চা হতে পারে বা সবাই হতে পারে, এরকম হতে পারে। কিন্তু আপনি কাজ করলেন, চিন্তা করলেন যে শুধুমাত্র আপনি স্পোর্টস যে পারসন শুধু সেই নিশ মার্কেটটা নিয়ে কাজ করবেন। বা আপনি চাইলে আরো ছোট করে হয়তো এরকম করতে পারেন, যারা শুধুমাত্র মেয়ে ক্রীড়াবিদ বা মেয়ে অ্যাথলেট শুধু তাদের জন্য কাজ করবেন। শুধু ওই নিশ মার্কেটকে টার্গেট করে আগাবেন। সো এরকম হতে পারে। সো আপনি খুব ছোট একটা মার্কেটকে অ্যাড্রেস করে সেখানে যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস আনতে চান, সেটা বেসিক্যালি একটা নিশ মার্কেটকে অ্যাড্রেস করে আপনি একটা প্রোডাক্ট আনছেন, এটা বুঝায়। এরপর গো টু মার্কেট স্ট্র্যাটেজি বা জিটিএম। এটা বেসিক্যালি বুঝায় যখন একটা কোম্পানি একটা প্রোডাক্ট মার্কেটে আনে যে স্ট্র্যাটেজিতে, সেটাই বেসিক্যালি গো টু মার্কেট স্ট্র্যাটেজি। অর্থাৎ এখানে একটা বিজনেস প্ল্যান থাকে বা একটা টার্গেট অডিয়েন্স থাকে, মার্কেটিং প্ল্যান থাকে, সেলস স্ট্র্যাটেজি থাকে। এগুলোকে নিয়ে একসাথে কম্বাইন করে কোনো কোম্পানি যখন একটা মানে প্রোডাক্ট অথবা একটা সার্ভিসকে যখন মার্কেটে আনে যে স্ট্র্যাটেজি দিয়ে, সেটাই বেসিক্যালি গো টু মার্কেট স্ট্র্যাটেজি। মানে প্রতিটা প্রোডাক্ট বা প্রতিটা মার্কেট যেহেতু আলাদা, সেজন্য প্রতিটা গো টু মার্কেট স্ট্র্যাটেজিও একেকটা বিজনেস টু বিজনেস হচ্ছে ভ্যারি করে। সো এই যে গো টু মার্কেট স্ট্র্যাটেজি, সেটার জন্য আপনাকে মানে বিজনেসের যে মানে যে টার্গেট অডিয়েন্স তাদের পার্সোনাকে আইডেন্টিফাই করতে হবে। যে আপনি কি কমিউনিকেশন যে দিতে যাচ্ছেন সেটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনার যে ইউজার জার্নি সেটাকে হচ্ছে অ্যাড্রেস করতে হবে। আপনি কনটেন্ট যদি মার্কেটিং করতে চান বা ওভারঅল মার্কেটিং বা সেলস স্ট্র্যাটেজিগুলো কী হবে, সেটা আপনাকে হচ্ছে অ্যাড্রেস করে একটা ওভারঅল কোম্পানির স্ট্র্যাটেজি করে আপনি যখন একটা প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে আনছেন, সেটা বেসিক্যালি গো টু মার্কেট স্ট্র্যাটেজি। আপনারা অনেকেই হয়তো ফানেল বা মার্কেটিং ফানেল এই টার্মটা শুনেছেন। তো অনেক সময় বিভিন্ন গুরুগম্ভীর ডিসকাশনে মার্কেটিং ফানেল ইউজ করতে হবে। আপনি কি মার্কেটিং ফানেল ইউজ করেছেন কিনা এরকম হচ্ছে আপনারা শুনে থাকবেন। সো মার্কেটিং ফানেল জিনিসটা কি? এটা যদি আমি একটা চিত্র দিয়ে দেখাই, এটা একটু সহজ হবে আপনাদের জন্য। সো মার্কেটিং ফানেল ওয়েবসাইটের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার এখানে ৪ টা যে স্টেজ আছে, যে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিসিশন এবং অ্যাকশন। এটা বেসিক্যালি একটা ফানেলের মতো রূপ নেয় বলে এটাকে মার্কেটিং ফানেল বলে। অর্থাৎ একটা মার্কেটিং ডিসিশনের জন্য আপনার যে টার্গেট ইউজার তারা বেসিক্যালি এরকম একটা স্টেজগুলো পার করে আসে। অনেকে এটাকে ৩ ভাবেও দেখায়, যে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট এবং অ্যাকশন এভাবে হচ্ছে দেখায়। সো এটাকে বেসিক্যালি ফানেল বলছে কেন, আপনি চিত্র থেকে বুঝতে পারছেন। অর্থাৎ আপনার যে অ্যাওয়ারনেস স্টেজ আছে, অ্যাওয়ারনেস স্টেজে সবচেয়ে বেশি লোক থাকে। অর্থাৎ আপনার ব্র্যান্ডটাকে চিনে বা জানে এরকম যে লোকগুলো, তারা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজে থাকে। এরপরে এই যে লোকগুলোর মধ্যে কিছু লোক হয়তো আপনার ব্র্যান্ডটাকে নিয়ে আরেকটু বেশি ইন্টারেস্টেড হয়, জানতে ইন্টারেস্টেড হয় যে আপনি কী, কী প্রোডাক্ট বের করেন বা কী, কী সার্ভিস দেন, সেটা নিয়ে জানতে ইন্টারেস্টেড হয়। সো এখানে লোকটা একটু কম থাকে। এরপরে ইন্টারেস্টের পরে হচ্ছে ডিসিশন, যে আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা তারা কিনবে বা ইউজ করবে কিনা, এরকম ডিসিশন যারা নেয় তাদের সংখ্যাটা আরেকটু কম। এবং যারা অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টটা কিনবে তাদের সংখ্যা আরও কম। অর্থাৎ তারা হচ্ছে অ্যাকশন নিচ্ছে। অর্থাৎ এখানের ব্যাপারটা হচ্ছে এই যে এখানে সবচেয়ে বেশি মানুষ, এখানে একটু কম মানুষ, এখানে আরেকটু কম মানুষ এবং এখানে একটু কম মানুষ, এটা বেসিক্যালি একটা ফানেলের রূপ ধারণ করেছে। এইজন্যই কিন্তু এটাকে একটা মার্কেটিং ফানেল বলে। তো আপনার যে ইউজারের জন্য যে আপনি মার্কেটিং এফোর্টগুলা দিবেন, তো এটা কিন্তু আপনার এই মার্কেটিং ফানেলে একেকটা স্টেজে কিন্তু একেক রকম হবে। যেটা নিয়ে হচ্ছে আমরা বিভিন্ন লেকচারগুলোতে আগে আলোচনা করেছি। সো অর্থাৎ আপনার এখানে যে মার্কেটিং ফানেল, যে আপনার অ্যাওয়ারনেস যে স্টেজ, সেখানের জন্য আপনি একরকম করে মার্কেটিং করবেন। আপনার ইন্টারেস্ট বা ডিসিশনের জন্য হয়তো আপনি এই ফেজগুলোতে হচ্ছে আপনি আরেকভাবে মার্কেটিং করবেন। বা যারা অ্যাকশন নিয়েছে তাদের জন্য আপনি হয়তো আরেকভাবে মার্কেটিং করবেন। এছাড়া এখানে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল বা বটম অফ দ্য ফানেল, এরকমও কিছু টার্ম হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় পড়ে থাকবেন বা দেখে থাকবেন। সো টপ অফ দ্য ফানেল এখানে বুঝতেই পারছেন যে এখানে এই যে অংশটা অ্যাওয়ারনেস স্টেজ, সেটাকে টপ অফ দ্য ফানেল বলে। এখানে আর বটম অফ দ্য ফানেল হচ্ছে অ্যাকশন, আর মিডল অফ দ্য ফানেল হচ্ছে এই দুইটাকে বুঝায়। সো টপ অফ দ্য ফানেলের জন্য আপনাকে একভাবে স্ট্র্যাটেজি নিতে হবে, যখন বটম অফ দ্য ফানেলে যখন আপনার ইউজারটা অবস্থান করবে তখন একভাবে আপনাকে স্ট্র্যাটেজি নিতে হবে। এছাড়াও এটাকেও অনেকে এভাবে হচ্ছে দেখায়, যে এখানে অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন এবং লয়াল্টি এবং অ্যাডভোকেসি, এটাও একটা ফানেলের মতো। সো এটাকে অনেক সময় মার্কেটিং ফানেল হিসেবে দেখানো হয়। সো এখানে এই মানে আগের চিত্রটার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, অ্যাওয়ারনেস এখানে অ্যাওয়ারনেসের মতো। কনসিডারেশন যে স্টেজটা, এটাই বেসিক্যালি হচ্ছে আপনার ইন্টারেস্ট বা ডিসিশন স্টেজ, এটাকে অনেকে একসাথে কনসিডারেশন স্টেজ বলে। অর্থাৎ আপনার
প্রোডাক্ট বা সার্ভিসকে নিয়ে তারা ওই জায়গাটাতে কনসিডার করছে, অর্থাৎ ইন্টারেস্ট দেখাচ্ছে বা ডিসিশন দেখাচ্ছে এরকম। এবং এখানে যে অ্যাকশনের পার্টটা সেটাই বেসিক্যালি কনভার্সন, অর্থাৎ তারা কনভার্ট হয়ে গিয়েছে, তারা হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কিনেছে বা ইউজ করেছে, অর্থাৎ কোনো একটা অ্যাকশন নিয়েছে। আপনার প্রোডাক্ট বা সার্ভিস যখন একজন কেউ কিনে ফেললো বা কোনো একটা অ্যাকশন নিয়ে ফেললো বা কনভার্সন নিয়ে ফেললো, এরপরে কিন্তু আপনার ইউজারদের যে জার্নিটা বা আপনার মার্কেটিং যে এফোর্টটা সেটা কিন্তু শেষ নাও হতে পারে। যখন আপনার একজন ইউজার কিনে ফেলো তখন কিন্তু তাকে আপনি বিভিন্ন লয়্যাল্টি প্রোগ্রাম বা বিভিন্ন রিওয়ার্ড প্রোগ্রাম দিয়ে রিটার্নিং ইউজার বা রিকারিং ইউজার বানাতে পারেন। যে আপনি তখন এই যে লয়্যাল্টি যে স্টেজটা সেখানে যখন আপনি ইউজারকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে, অর্থাৎ যে আপনার অলরেডি একটা রেজিস্টার্ড ইউজার বা একটা সাবস্ক্রাইব ইউজার হয়ে গেছে তাকে যখন আপনি বিভিন্ন লয়্যাল্টি প্রোগ্রাম বা বিভিন্ন রিওয়ার্ড প্রোগ্রাম দিয়ে যখন বারবার রিকারিং এই যখন আপনি কাস্টমার বানাবেন, আপনার প্রোডাক্টটা নিয়ে যখন সে লয়াল হবে তখন কিন্তু সে অ্যাডভোকেসি স্টেজে চলে যাবে। তো অ্যাডভোকেসি স্টেজটা হচ্ছে কিন্তু ওয়ার্ড অফ মাউথের মতো, যে আপনার প্রোডাক্টটা সে ইউজ করে সে আরও ৫ জনকে ইউজ করাতে বলবে। সো ওই জন্য ওই অ্যাডভোকেসি স্টেজে যাওয়াটাই কিন্তু একটা ব্র্যান্ডের বা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসের সবচেয়ে বড় সার্থকতা, যে লোকজন যারা ইউজ করেছে তারাই কিন্তু নিজেরাই মার্কেটিং করে দিচ্ছে। সো এভাবেই একটা মার্কেটিং ফানেল হচ্ছে কাজ করে। মার্কেটিং ফানেলের সাথে আরেকটা রিলেভেন্ট যে টার্ম সেটা হচ্ছে ইউজার জার্নি, অর্থাৎ আপনার ইউজাররা এই যে মার্কেটিং ফানেলের বিভিন্ন স্টেজে কীভাবে হচ্ছে ডিসিশন নিবে, কীভাবে হচ্ছে তাদেরকে মার্কেটিং বিভিন্ন এফোর্টের কারণে তারা আপনার ব্র্যান্ডটাকে চিনবে বা জানবে, এই যে ইউজারদের যে জার্নিটা, অর্থাৎ যে অ্যাওয়ারনেস স্টেজ থেকে শুরু করে সে যখন কনসিডারেশন হয়ে কনভার্সন হচ্ছে, এই যে জার্নিটাতে সে কী কী অবস্টাকল ফেস করে বা কী কী হচ্ছে দেখতে চায় বা কী কী জানতে চায় বা কীভাবে আপনার বিভিন্ন পয়েন্টের মাধ্যমে সে চেক করে হচ্ছে আপনার যা প্রোডাক্ট বা সার্ভিসটা কিনছে, এই যে টোটাল যে জার্নিটা সেটাই বেসিক্যালি ইউজার জার্নি। সো ইউজার জার্নি বেসিক্যালি হচ্ছে একটা সিরিজ অফ স্টেপস, যেখানে হচ্ছে একটা ইউজার কীভাবে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসের সাথে ইন্টারেক্ট করে বিভিন্ন জায়গায় সেটাকে ডিজাইন করাকে নর্মালি বোঝায়। সো এখানে বেসিক্যালি আপনাকে বায়ার পার্সোনা বা টিজি এটা ঠিক করতে হবে। আপনি ইউজারদের যে জার্নিটা সেটাকে আপনাকে একটা ম্যাপের মাধ্যমে সাজাতে হবে। আপনাকে যেমন কথা আপনি যখন নতুন কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে ১ম এ জানেন তখন আসলে কীভাবে জানেন? হয়তো মাস মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে জানেন। ওখান থেকে হচ্ছে আপনি যখন আরেকটু ফানেল করে দেখা যাবে যে সে বিভিন্ন যে টাচ পয়েন্টে যাচ্ছে, সেই টাচ পয়েন্টে যে আপনার ব্র্যান্ড বা সার্ভিস যে প্রোডাক্টটা বা মানে এখানে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেটা কি সেখানে উপস্থিত আছে কিনা সেই জায়গাগুলো এনশিওর করা। তো এই যেরকম বিভিন্ন ধাপে যে বিভিন্ন টাচ পয়েন্টে তার যে জার্নিটা এটাকেই বেসিক্যালি ইউজার জার্নি বলে। তো এটাকে নিয়েও আপনারা যদি আরেকটু জানতে চান, এটা নিয়ে আরেকটু ডিটেইলস অবশ্যই আপনারা ভবিষ্যতে জানতে পারবেন। এরপর আরেকটা জার্গন যেটা বেসিক্যালি ই-কমার্সের জন্য প্রচুর ইউজ হয় সেটা হচ্ছে এওভি বা এভারেজ অর্ডার ভ্যালু। অর্থাৎ আপনার যে টোটাল যদি আপনার যে ই-কমার্সে যদি কথা ১০ টা অর্ডার পড়ে এবং ১০ টা অর্ডার থেকে যদি আপনার ৳৮০০ সেল হয়, তার মানে হচ্ছে আপনার যে এভারেজ অর্ডার ভ্যালু হচ্ছে ৳৮০। সো এভাবে কিন্তু আপনি এভারেজ অর্ডার ভ্যালুটা সেট করতে পারেন বা এখান থেকে ক্যালকুলেট করতে পারেন। এরপরে আরেকটা টার্ম সেটা বেসিক্যালি অ্যাবাভ দ্য ফোল্ড। এই অ্যাবাভ দ্য ফোল্ড টার্মটা কি? অ্যাবাভ দ্য ফোল্ড হচ্ছে আপনি যখন একটা মোবাইল ডিভাইস থেকে বা কোনো একটা ডেস্কটপ থেকে যখন আপনি কোনো কিছু ব্রাউজ করবেন, তখন আপনার ১ম অংশে, অর্থাৎ আপনি স্ক্রল করার আগ পর্যন্ত যে অংশটা সেখানে যেই এলিমেন্টগুলো থাকে সেই জায়গাটাকে আপনাকে অ্যাবাভ দ্য ফোল্ড বলে। অর্থাৎ আপনি একটা যখন ইউজারকে হচ্ছে অ্যাট্রাক্ট করতে চাইবেন, অ্যাবাভ দ্য ফোল্ডে যদি আপনার এনাফ ইনফরমেশন বা এনাফ অ্যাট্রাকটিভ ইনফরমেশন না থাকে সে কিন্তু স্ক্রল করে নিচে নাও যেতে পারে। সো একজন মার্কেটিয়ার হিসেবে আপনার যে দায়িত্বটা থাকবে এই অ্যাবাভ দ্য ফোল্ডে হচ্ছে এনাফ অ্যাট্রাকটিভ করা যেন হচ্ছে সে স্ক্রল করে নিচে যেতে চায়। অর্থাৎ এখানে যদি একটা চিত্র দিয়ে দেখাই, আপনার এই যে এখানে যে একটা মোবাইল ডিভাইস সে স্ক্রল করার আগ পর্যন্ত এখানে যে অংশটুকু সেটা অ্যাবাভ দ্য ফোল্ড এবং নিচে হচ্ছে যে স্ক্রল করে যখন যাবে সেটা হচ্ছে বিলো দ্য ফোল্ড। সো এই অ্যাবাভ দ্য ফোল্ডে আপনাকে এনাফ যদি অ্যাট্রাক্টিভ ইনফরমেশন দেন তখন কিন্তু একটা ইউজার স্ক্রল করে নিচে যেতে চাইবে। বা এটা যদি আমি একটা ডেস্কটপের ক্ষেত্রে বলি বা একটা নিউজ সাইটের কথা যদি বলি, তো এই যে এখানে দেখেন যে আমি যখন প্রথমে অ্যাট এ গ্ল্যান্স যেখানে আছি সেটা বেসিক্যালি অ্যাবাভ দ্য ফোল্ড। আমি যখন স্ক্রল করে নিচে যাচ্ছি তখন ওটা বেসিক্যালি বিলো দ্য ফোল্ড। তো আপনার অ্যাবাভ দ্য ফোল্ডে এখানে যে ইনফরমেশনগুলো বা আপনি যে আর্টিকেল এখানে যদি এনাফ অ্যাট্রাকটিভ বা হচ্ছে তাকে হুক করতে না পারেন সে কিন্তু স্ক্রল করে নিচে নাও যেতে পারে ইন্টারেস্টেড না হলে। সো একটা মার্কেটিয়ার হিসেবে হোক বা একটা কনটেন্ট মার্কেটিয়ার হিসেবে হোক, আপনি একটা কনটেন্ট লিখছেন বা কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছেন, শুরুর অংশটা খুবই ক্রুশাল। সো এই অ্যাবাভ দ্য ফোল্ড অংশটাতে যদি আপনি যে হুক করতে পারেন তখনই কিন্তু সে নিচে যাবে। সো এটাই বেসিক্যালি অ্যাবাভ দ্য ফোল্ড। এরপর আরেকটা টার্ম অনেক জায়গায় দেখবেন সেটা হচ্ছে রিচ মিডিয়া বা রিচ মিডিয়া অ্যাড। এটা কি? আগে যে আমরা যে অ্যাডগুলো দেখতাম সেটা বেসিক্যালি টেক্সট বেস অথবা হচ্ছে যে ইমেজ বেস ছিল বা ডিসপ্লে বেস ছিল। সো এখান থেকে আস্তে ইভলভ হচ্ছে যে অ্যাড মিডিয়াটা। সো রিচ মিডিয়া বলতে নরমালি হচ্ছে বিভিন্ন ইন্টারেক্টিভ কনটেন্ট বা ভিডিও,
এগুলোর মাধ্যমে যখন আপনাকে অ্যাড দেখানো হয় সেটা বেসিক্যালি রিচ মিডিয়া। অনেক সময় আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গেলে বিশেষ করে আ যদি কোনো নিউজ সাইটে যান, অনেক সময় এরকম করে দেখেন যে আপনি যখন নিউজ সাইটে যাচ্ছেন, নিউজ সাইটে যাওয়ার পরে বা কোনো একটা সাইটে যাওয়ার পরে হচ্ছে একটা ইফেক্ট চলে আসে। তো ইফেক্টটাই বেসিক্যালি হচ্ছে একটা রিচ মিডিয়া অ্যাডের মতো। যেমন হচ্ছে আমি যদি একটা রিসেন্টলি যদি এক্সাম্পল বলি যে গত শীতে হচ্ছে 'প্রথম আলোতে' ওরা পেট্রোলিয়াম জেলির সাথে এরকম একটা ক্যাম্পেইন করেছিল যে আপনি যখন 'প্রথম আলো' সাইটে যাচ্ছেন, আ তখন যেটা হচ্ছে যে একটা বরফ পড়ছে পুরো সাইটে। অথবা হচ্ছে খুব শুষ্ক একটা অনুভূতি দেখাচ্ছে। অর্থাৎ শীতের যে মানে শীতের যে আ সিনারিওটা সেটা হচ্ছে তারা দেখাচ্ছিল। এরপরে যখন আপনি কোনো একটা জায়গায় ক্লিক করবেন তখন হচ্ছে ওটা ভাঙচুর হয়ে পেট্রোলিয়াম জেলির একটা অ্যাড দেখাচ্ছে। সো এটা বেসিক্যালি একটা রিচ মিডিয়া একটা অ্যাডের একটা উদাহরণ। সো এইভাবে বিভিন্ন ব্র্যান্ড আজকাল কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন রিচ মিডিয়া অ্যাড চালায়। যেমন এখানে একটা আইসক্রিম কোম্পানির অ্যাড, এখানেও যেমন দেখেন যে তাকে বিভিন্ন কুইজ বা বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে তাকে হচ্ছে হুক করার চেষ্টা করছে। এটা বেসিক্যালি একটা টেক্সট অ্যাড বা একটা ট্র্যাডিশনাল গ্রাফিক্স অ্যাড থেকে কিন্তু আলাদা। এরকম করে বিভিন্ন ইন্টারেক্টিভ কনটেন্টের মাধ্যমে আজকাল রিচ মিডিয়া অ্যাড দিয়ে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করা হয়। এখন বিভিন্ন ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলাতে বা ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলাতে বা ডিজিটাল সার্ভিসগুলাতে টু স্টেপ ভেরিফিকেশন বলে একটা ব্যাপার থাকে। তো এই বেসিক্যালি এই জিনিসটা হয় যে আপনার যে প্রোফাইলটা সেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এখানে বেসিক্যালি নরমালি যেটা হয় যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকবেন, ওটা বেসিক্যালি ফার্স্ট স্টেপ ভেরিফিকেশন। সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনে আপনাকে আপনার মোবাইল নাম্বারে বা আপনার ইমেইল অ্যাড্রেসে একটা কোড পাঠানো হয়। সেই যে প্ল্যাটফর্মটা তাদের পক্ষ থেকে। তো আপনি সেই কোডটা যখন হচ্ছে আপনার ওই যে সার্ভিসটার ওখানে যখন দিবেন, তখন বেসিক্যালি এটা 2 স্টেপ ভেরিফাইড হয়ে যায়। তো এটা মোবাইল ডিভাইস যদি আপনার কাছে থাকে, সো তখনই কেবলমাত্র আপনার মোবাইলে বা আপনার নাম্বারে বা আপনার ইমেইলে যেহেতু এই নাম্বারটা আসছে, সো এটা একটু প্রোটেক্টেড বেশি থাকে। তো যেকোনো কেউ যেকোনো জায়গা থেকে কিন্তু আপনার প্রোফাইলটা হ্যাক করতে পারবে না। তো আপনারা হচ্ছে Facebook, Google বা হচ্ছে অন্যান্য এরকম ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখলে আপনার যে প্রোফাইলটা সেটা অনেক বেশি প্রোটেক্টেড থাকবে। এরপর ডিজিটাল মার্কেটিং এরেনা বা ডিজিটাল এজেন্সিতে কপি নামে একটা শব্দ থাকে। তো এখানে কপি বেসিক্যালি এটা কপি পেস্টের কপি না, সেজন্যই বেসিক্যালি এই জার্গনটা জানানো। সো এখানে যখন আপনি কোনো এজেন্সির সাথে কাজ করবেন বা এজেন্সিতে কাজ করবেন, তখন শুনবেন হচ্ছে যে অনেকে যে কপিরাইটার থাকে, তাদেরকে বলবে যে কপিটা লিখে দিতে। সো এখানে কপি বেসিক্যালি বুঝায় হচ্ছে যে কনটেন্টটা সেটাই বেসিক্যালি কপি। একটা সুন্দর ট্যাগলাইন হতে পারে, একটা ক্যাপশন হতে পারে বা গ্রাফিক্সের মধ্যে যে লেখাটা থাকে সেটাকেও হতে পারে। তো সবগুলো কিন্তু আসলে কপি। তো এটাই বেসিক্যালি হচ্ছে যে এখানে কপি থেকে কিন্তু কপিরাইটারটা আসছে। এই কপি কিন্তু হচ্ছে কপি পেস্টের কপি না। সেজন্য এই জার্গনটা এখানে জানানো আবার বলা এটা। সো আপনার যদি কোনো একটা ট্যাগলাইন হতে পারে, কোনো একটা গ্রাফিক্সের মধ্যে কোনো ইনফরমেশন হতে পারে বা ক্যাপশন হতে পারে বা ছোট একটা আর্টিকেল হতে পারে বা বড় আর্টিকেল হতে পারে। তো সবই বেসিক্যালি কপির হচ্ছে অন্তর্গত। তো এই যে যারা কপি লিখে তাদেরকে বেসিক্যালি কপিরাইটার বলে। কেপিআই টার্মটা এটাও অনেক জায়গায় আপনারা দেখেছেন। সো এই জার্গনটাও সেজন্য এখানে একটু বলা। কেপিআই বেসিক্যালি হচ্ছে কি পারফরম্যান্স ইন্ডিকেটরস। অর্থাৎ আপনার পারফরম্যান্সকে মেজার করার জন্য কোন কি পয়েন্ট থাকবে সেটাই বেসিক্যালি কেপিআই। তো আপনি যখন একটা বিজনেস শুরু করবেন বা একটা ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে জার্নি শুরু করবেন তখন আপনাকে কিছু কেপিআই হয়তো সেট করে দিতে হবে। বা কেপিআই হচ্ছে আপনার নিজেকে হচ্ছে সেট করে নিতে হবে। যেমন কথা আপনি একটা Facebook পেজ চালাচ্ছেন। আপনার কেপিআই এরকম হতে পারে আপনি উইকলি ৫ টা কনটেন্ট দিবেন। অথবা এরকম কেপিএ হতে পারে আপনি ১ মাসের মধ্যে ১,০০০ হচ্ছে পেজে লাইক আনবেন। অর্থাৎ অথবা হচ্ছে যে প্রতিটা পোস্টে হচ্ছে ২০০ টা করে ইন্টারেকশন আনবেন। তো এরকম করে বিভিন্ন কেপিআই হচ্ছে আপনি সেট করে নিতে পারেন এবং ওই কেপিআই গুলোকে চেস করার জন্য আপনাকে বিভিন্ন অ্যাক্টিভিটি বা বিভিন্ন মেজারমেন্ট হচ্ছে আপনাকে নিতে হবে। এরপর মার্কেটিং এরিয়াতে এই জার্গনগুলো হচ্ছে আপনারা অনেক দেখতে পারেন এফএমসিজি, টেলকো বা এনবিএফআই। তো এগুলো একটু এক্সপ্লেইন করা। তো এফএমসিজি বেসিক্যালি ফাস্ট মুভিং কনজিউমার গুড। এটা বেসিক্যালি হচ্ছে আমরা সাবান, টুথপেস্ট, শ্যাম্পু মানে এই টাইপের যেসব কনজিউমার গুডস রেগুলার বেসিসে ইউজ করি এবং হচ্ছে যেগুলা আমাদেরকে রেগুলার বেসিসে লাগে হয়তো মানে ৬ দিন পর বা ১ মাস পর বা ১৫ দিন পর লাগে ওগুলো বেসিক্যালি এফএমসিজি বলে। কিছু প্রোডাক্ট আছে যেগুলার মানে শেলফ লাইফ অনেক বেশি। যেমন হচ্ছে আপনি যদি একটা ফার্নিচার কিনেন, হয়তো ১০ বছরে হচ্ছে ওই ফার্নিচারটা আর কিনবেন না বা একটা টিভি কিনলে হয়তো এরকম ৮-১০ বছর বা ৫ বছর পর আর কোনো টিভি কিনবেন না। তো ওগুলো বেসিক্যালি ফাস্ট মুভিং কনজিউমার গুড না। ওগুলা স্লো মুভিং সেজন্য ওগুলা এই ক্যাটেগরির অন্তর্ভুক্ত না। নরমালি যেসব প্রোডাক্ট বা যেসব সার্ভিস আমরা রেগুলার বেসিসে ইউজ করি এবং কয়েকদিন পরই আমাদের লাগে, একটু আগে যেটা বলছিলাম মানে আমাদের তেল, মসলা হতে পারে, সেটা হচ্ছে আমার টুথপেস্ট, সাবান হতে পারে। তো এরকম কনজিউমার গুডস যেগুলো ফার্স্ট মুভ করে বা যেগুলো শেলফ লাইফ একটু কম সেগুলো বেসিক্যালি আমরা এফএমসিজি প্রোডাক্টের মধ্যে বলি। টেলকো প্রোডাক্টটা এটার নাম থেকে খুব সহজে বুঝছেন যে আমাদের টেলিকমিউনিকেশন যে কোম্পানিগুলা বিশেষ করে জিপি, রবি, বাংলালিংক বা এয়ারটেল। তো
তো এগুলো বেসিক্যালি টেলকো কোম্পানি। সো এদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো অনেক সময় আপনারা শুনবেন যে টেলকো মার্কেটিং বা টেলকো প্রোডাক্ট এরকম। এনবিএফআই এই যে টার্মটা এটা বেসিক্যালি নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউট। অর্থাৎ যেসব ফিনান্সিয়াল ইনস্টিটিউট কিন্তু তারা ব্যাংক না তাদেরকে এনবিএফআই বলে। সো বেসিক্যালি ফিনান্সিয়াল ইনস্টিটিউট বুঝতেই পারছেন যে ২ রকম। একটা হচ্ছে ব্যাংক হতে পারে, আরেকটা হচ্ছে এনবিএফআই হতে পারে। যারা ব্যাংক তারা তো ব্যাংক, আর যারা ব্যাংক না কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউট তারা হচ্ছে এনবিএফআই। তো এটার খুব সহজ একটা এক্সাম্পল হচ্ছে বিকাশ বা নগদ এরাও কিন্তু এনবিএফআই। আবার আইডিএলসি, আইপিটিসি এরাও কিন্তু ফিনান্সিয়াল অর্গানাইজেশন। এরাও কিন্তু ফিনান্সিয়াল বিভিন্ন কাজ করে কিন্তু তারা ব্যাংক না। সো এদেরকেও আমরা এনবিএফআই হিসেবে ট্রিট করতে পারি। এরপরে আরেকটা টার্ম আপনারা ডিজিটাল মার্কেটিং এনাতে শুনে থাকবেন, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং। তো এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং বেসিক্যালি এনগেজমেন্ট মার্কেটিং বলে বা ইভেন্ট মার্কেটিং বলে, অনেক সময় অন গ্রাউন্ড মার্কেটিং বা লাইভ মার্কেটিং বা পার্টিসিপেশন মার্কেটিং বলে। অর্থাৎ বেসিক্যালি অ্যাক্টিভেশন নিয়ে যা হয় যে আপনার কোনো একটা পার্টিকুলার জায়গাতে আপনি লোকজনকে কোনো একটা মার্কেটিং করছেন, সেটা বেসিক্যালি এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং বলে। সো যেমন কথা আপনি যদি কোনো একটা এয়ারপোর্টে হতে পারে বা কোনো একটা কনসার্ট হতে পারে বা কোনো একটা স্টেশনের মধ্যে কোনো একটা অ্যাক্টিভিটি করছেন, তাদেরকে বেসিক্যালি এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং বলেন। যেমন অনেকে যারা বসুন্ধরা সিটিতে গিয়েছেন তারা দেখে থাকতে পারেন যে ২-৩ বছর আগে আ আ বসুন্ধরা সিটির ৮ তলায় গেলে একটা জার্মিনেটর নামে একটা ওখানে ডিসপ্লে ছিল, যেখানে হচ্ছে যে ঢিসুম, ঢিসুম করে বাচ্চারা খেলতে পারত। সো এই যে বাচ্চাদেরকে একটা এক্সপেরিয়েন্স দিচ্ছে এবং পেপসোডেন্ট কোম্পানিটার ওখানে একসাথে মার্কেটিং করছে, এটাও একটা এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং এক্সাম্পল হতে পারে। সো এরকম হচ্ছে যখন আমরা বিভিন্ন ইভেন্ট মার্কেটিং করি বা এরকম মানে ভার্সিটি অ্যাক্টিভেশন করি, সো এগুলোকে বেসিক্যালি এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং টার্ম হিসেবে আপনারা তো এখানে তুলনা করতে পারেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন মানে ট্রাক বা বিভিন্ন হচ্ছে যে এরকম পিকআপ দিয়ে হচ্ছে অনেক সময় মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ওগুলোও কিন্তু একটা এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং এর পার্ট হতে পারে। এরপরে আরেকটা জার্গন যে এসবিইউ, এটা বেসিক্যালি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। তো এটা কি বেসিক্যালি এটা হচ্ছে একটা বড় বিজনেস ইউনিটের যখন ছোট, ছোট অনেকগুলো পার্ট থাকে এবং প্রতিটা পার্ট যখন আলাদা, আলাদা ডিরেকশনে বা আলাদা, আলাদা মিশন ভিশন নিয়ে যখন পরিচালিত হয়, তখন ওটাকে বেসিক্যালি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বলে। তো এটা খুব সহজ এক্সাম্পল আমরা দেখতে পারি যে ওয়ালটন বা প্রাণের ক্ষেত্রে যদি বলি, ওয়ালটন যেমন হচ্ছে একটা বড় গ্রুপ। এদের আন্ডারে কিন্তু ওয়ালটন মোবাইল, ওয়ালটন ইলেকট্রনিক্স বা ওয়ালটন ল্যাপটপ, সো ওয়ালটন রেফ্রিজারেটর অনেকগুলো কিন্তু এরকম আলাদা, আলাদা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট আছে। ওয়ালটন মোবাইলের মিশন ভিশন বা মানে কোম্পানির স্ট্রাকচার হয়তো একেক রকম। আবার ওয়ালটন মোবাইলের হয়তো আরেক রকম, ওয়ালটন রেফ্রিজারেটর হয়তো আরেক রকম। সো প্রতিটা ইউনিট কিন্তু আলাদা, আলাদাভাবে কিন্তু ফাংশন করছে। সো এইজন্য এগুলাকে আমরা এসবিইউ বা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বলি। তো আমরা বেশ কিছু জার্গন এরকম জানলাম। আমাদের এই জার্গনগুলো হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে জার্নিটাতে সেখানে হচ্ছে কাজে দিবে। তো আমি এখানে কিন্তু খুব সহজে বা খুব ছোট কথায় আসলে জার্গনগুলা হচ্ছে মানে বলেছি। কিন্তু আপনাদের অবশ্যই এই জার্গনগুলাকে নিয়ে আরও জানতে হলে বা আরও বুঝতে হলে সেগুলো নিয়ে আপনারা আরও রিসার্চ করবেন বা এনালাইসিস করবেন, গুগলে সার্চ দিবেন, বিভিন্ন আর্টিকেল পড়বেন, তখন আরও বেশি জানতে পারবেন। এবং এটাও বলে রাখা ভালো, এই যে জার্গনগুলো বললাম এগুলোই কিন্তু শেষ না। অনেকগুলো জার্গন এরকম আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যে জার্নিটা সেখানে কিন্তু আপনারা শিখবেন, জানবেন, দেখবেন। ওটা কিন্তু আপনাদের নিজ উদ্যোগে কিন্তু শিখে নিতে হবে বা নিজ উদ্যোগে কিন্তু একটু গুগলে সার্চ দিয়ে এটা ডিটেইলসে কী বলছে সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। তখনই কিন্তু আপনি আরও বেশি রিচ বা আরও বেশি ইনসাইটফুল হবেন। হ্যাপি লার্নিং।